সাবেক মন্ত্রী তোফায়েলের পালক পুত্রের ৩৪ কোটি টাকার সম্পদ জব্দ। লাইভে এসে নিরাপত্তা চাইলেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা। এনআইডি লক ২২ ধরনের সেবা পাবেন না শেখ হাসিনা। বাংলাদেশের বাঁধ নিয়ে ভারতের উদ্বেগ, সীমান্তে প্রতিনিধি দল। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। সাবেক মন্ত্রী তোফায়েলের পালক পুত্রের ৩৪ কোটি টাকার সম্পদ জব্দ। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের পালক পুত্র মইনুল হোসেন বিপ্লব ও তার স্ত্রী ইসরাত জাহান বিনতির নামে প্রায় ৩৪ কোটি টাকার সম্পদ থাকার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে প্রায় ১২ কোটি টাকার সম্পদের কোনো বৈধ উৎস না থাকায় স্বামী স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আওয়ামী শাসনামলে ভোলা জেলার আতঙ্ক বিপ্লব মূলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বড় ভাই আলী আশরাফের ছেলে। নিজের ছেলে সন্তান না থাকায় তোফায়েল ছোটবেলা থেকে বিপ্লবকে নিজের সন্তান পরিচয়ে মানুষ করেছেন। এক পর্যায়ে তোফায়েলের ক্ষমতার জোরে বেপরোয়া হয়ে ওঠা বিপ্লবকে করা হয় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ত্যাগী পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে বিপ্লবকে সাধারণ সম্পাদক করায় তখন অন্যান্য নেতাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তবে প্রভাবশালী নেতা তোফায়েলের ভয়ে মুখ খোলেননি কেউ। চাচা তথা পালক পিতার প্রভাবে পুরো বিপ্লব জেলা জুড়ে আতঙ্ক ছড়ানোর পাশাপাশি নিয়ন্ত্রণ করতে শুরু করেন সব সরকারি দপ্তরের ঠিকাদারি। বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চাঁদাবাজি সহ আরও নানা অনিয়ম দুর্নীতির অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। এক পর্যায়ে বিপ্লবের কথার বাইরে গাছের পাতা না নড়ার মতো পরিস্থিতিও হয় ভোলায়। শুধু বিপ্লব নয়, তার বড় ভাই আলী আজম মুকুলকেও রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেন তোফায়েল। দলীয় মনোনয়ন এনে তাকে করা হয় ভোলা ২ আসনের এমপি। বর্তমানে অবশ্য তিনি হত্যাসহ একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে জেলে আছেন। ৫ আগস্টের আগে দোর্দণ্ড প্রতাপশালী বিপ্লব বর্তমানে পলাতক রয়েছেন। তার স্ত্রী সাবেক বিমান ও পর্যটক একেএম শাহজাহান কামালের কন্যা বিনতিও আছেন আত্মগোপনে। আওয়ামী লীগের আমলে বেপরোয়া অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থবিত্তের মালিক হওয়া বিপ্লব দম্পতির অবৈধ সম্পত্তি তদন্তে নামে দুদক। প্রাথমিক অনুসন্ধানে জমি, বাড়ি, ফ্ল্যাট সহ বিপুল সম্পদের মালিকানা থাকার প্রমাণ মিলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে। অনুসন্ধানে জানা গেছে বিভিন্ন সময় আয়কর নথিতে দেওয়া তথ্যে মাত্র কয়েক বছরে ৭৪,৯৯,৯৪৫ টাকা আয়ের তথ্য দেন বিপ্লব। এর মধ্যে রেমিটেন্স, ভুয়া ব্যবসা প্রতিষ্ঠান, গাড়ি বিক্রি ও মাছ চাষ খাতে দেখানো হয় ২৯,৫৩,৩৬,৭৩৯ টাকার আয়। তবে দুদকের তদন্তে এর পুরোটাই ভুয়া বলে প্রমাণ মিলেছে। এসব আয়ের পক্ষে কোনো দালিলিক প্রমাণ মেলেনি দুদকের অনুসন্ধানে। বারবার নোটিশ দেওয়ার এসব আয়ের পক্ষে কোনো যৌক্তিক প্রমাণও দাখিল করতে পারেনি এই বিপ্লব দম্পতি। লাইভে এসে নিরাপত্তা চাইলেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা। ফেসবুকে লাইভে এসে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামালপুরের জেলার আহ্বায়ক মীর ইসহাক হোসেন ইকলাস। সোমবার ২১ এপ্রিল রাত ৯:১৯টার দিকে নিজের ফেসবুক লাইভে এসে নিজের ও পরিবারের নিরাপত্তা চান তিনি। ফেসবুক লাইভে এসে মীর ইসহাক হোসেন ইকলাস বলেন, দীর্ঘ ২৬ দিনের আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি কাজ করে গেছি। দেশের স্বার্থে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিস্ট সরকারকে রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে আমরা পতন করেছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে ৫ আগস্টের ৮ মাস পর আসামিরা আমার বাড়িতে রাতের গভীর রাতে হামলা করতে আসছে। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুর সদর উপজেলার ৪ নং মেষ্টা ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচন করা বদরুল হাসান বিদ্যুৎকে দায়ী করে ইকলাস বলেন, বিদ্যুতের বাবা, চাচা ও তার চাচাতো ভাই যারা আছে তারা সবাই আমার বাড়িতে হামলা করতে আসছে। সমন্বয়কদের লাশ রাখবে না গুম করবে এই জাতীয় হুমকি দিচ্ছে। তিনি বলেন, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হওয়া সত্ত্বেও আমার সাথে এরকম আচরণের পরও প্রশাসনের টনক নড়ে না। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা আমাদের জীবনকে ফাঁসির মঞ্চে রেখে কেন আজকে তাদের সুযোগ করে দেওয়া হচ্ছে? আওয়ামী লীগকে বারবার নিষিদ্ধ করার দাবির পরও কেন নিষিদ্ধ করা হচ্ছে না? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন, আজকে আমার বাড়িতে হামলা করার জন্য চক্রান্ত চালাচ্ছে। হামলা করার জন্য পুরোপুরি প্ল্যান ছিল, পরবর্তীতে তারা হামলা চালাতে পারে নাই। তারা এখনো আত্মগোপনে থেকে আমাদের হুমকি দিচ্ছে, আমাদের রাখবে না, আমাদের এলাকায় থাকতে দিবে না। তাদের কত বড় সাহস! আওয়ামী লীগের দোসররা এখনো আমাদের উপর হামলা চালাতে আসে।
আমার বাবা মায়ের উপর হামলা চালাতে আসে। আমার বাবা মা গ্রামে থাকে, আমার জীবন ও পরিবারের জীবন সংকটাপন্ন। নৌকার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিদ্যুৎকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না প্রশ্ন রেখে আহ্বায়ক ইখলাস বলেন, পুলিশ ও সরকার কত টাকার লেনদেন করে বিদ্যুৎকে গ্রেপ্তার করছে না, কেন আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে না, এর জবাব দিতে হবে। কেন টাকা লেনদেনের বিনিময়ে আমাদের জীবনকে সংকটে ফেলছে। নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে আহ্বায়ক ইখলাস বলেন, আপনার এই নমনীয়তার জন্য আমাদের জীবন আজ কবরের দিকে ধাবিত হচ্ছে। তিনি আইন উপদেষ্টা আসিফ নজরুলকে উদ্দেশ্য করে বলেন, আপনি বারবার সুযোগ দিচ্ছেন এই আসামিদের, আপনি সুযোগ না দিলে আমার বাড়িতে হামলা চালানোর সুযোগ পেত না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, আপনার পুলিশ প্রশাসন কি করে? প্রশাসন আমার ও জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলার সর্বোচ্চ পদে থাকা সত্ত্বেও আমার বাড়িতে যদি হামলা চালানো হয়, পুলিশ প্রশাসনকে জানানোর পরেও যদি তাদের টনক না নড়ে, তাহলে এই স্বাধীনতার কোনো দরকার নেই। আমরা 5 আগস্টের আগে মৃত হয়ে গেছি, আমরা মৃত্যুবরণ করব। আমার জীবনের বিনিময় হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। আসামিদের গ্রেপ্তার না করা পর্যন্ত পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আমরণ অনশনের ঘোষণা দিয়ে তিনি বলেন, আমার পরিবারের কিছু হলে সেই দায়ভার কে নেবে? আমি আমার পরিবারের এই সমস্যার কথা শুনে গ্রামে এসেছি। এনআইডি লক, 22 ধরনের সেবা পাবেন না শেখ হাসিনা। সাবেক সরকারের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পরিচয় বা এনআইডি অবরুদ্ধ করে দিয়েছে নির্বাচন কমিশনের অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। এর ফলে নাগরিকত্ব বা ভোটাধিকার না হারালেও এনআইডি সম্পর্কিত সরকারি বেসরকারি কোনো ধরনের সেবা নিতে পারবেন না তিনি। সংশ্লিষ্ট সংস্থা থেকে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শেখ পরিবারের 10 সদস্যের জাতীয় পরিচয়পত্র অবরুদ্ধ করা হয়েছে। গত 16 ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবিরের মৌখিক নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম জানান, 186 প্রতিষ্ঠানের সঙ্গে নির্বাচন কমিশনের চুক্তি আছে। তারা চাইলে নির্দিষ্ট প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারে। এসব প্রতিষ্ঠান বা নিয়ন্ত্রক সংস্থাগুলো থেকে যদি কোনো ব্যক্তির বিষয়ে আবেদন আসে, তাহলে প্রোফাইল লক করা হয়। পলাতক নেতাদের বিষয়ে যদি কোনো সংস্থা আবেদন করে থাকে, তাহলে তার ভোটার লক করা হতে পারে। ইসির এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, এনআইডি লক হলে কখনোই নাগরিকত্ব হারায় না। কারোর এনআইডি লক হলেও ভোটার তালিকায় তার নাম থাকে, তবে এনআইডি সম্পর্কিত সরকারি বেসরকারি সব সেবা থেকে বঞ্চিত হয়। বাংলাদেশের বাঁধ নিয়ে ভারতের উদ্বেগ, সীমান্তে প্রতিনিধি দল। বন্যা মোকাবেলার আগাম প্রস্তুতির অংশ হিসেবে ভারতের সীমান্ত লাগোয়া বাংলাদেশের মুহুরী নদীতে নতুন করে বাঁধ নির্মাণ করছে বাংলাদেশ। আর তাতে উদ্বিগ্ন হয়ে পড়েছে সীমান্তের অপর প্রান্তের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার সরকার। বাংলাদেশ ভারত সীমান্তে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছে রাজ্য সরকার। সোমবার 21 এপ্রিল এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে এনডিটিভি, দ্য হিন্দু সহ বেশ কিছু ভারতীয় সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যমটি বলছে, রোববার ভারতের ত্রিপুরা রাজ্যের বেলোনিয়া সীমান্ত শহর পরিদর্শন করেছে ভারতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। মুহুরী নদীর ধারে বাংলাদেশের তৈরি করা একটি নতুন বাঁধ ভারতীয় অঞ্চলে কি ধরনের প্রভাব ফেলতে পারে তা সরজমিনে দেখতে ও মূল্যায়ন করতে তারা সেখানে পরিদর্শনে গিয়েছিলেন বলে এতে দাবি করা হয়েছে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ত্রিপুরা রাজ্যের গণপূর্ত বিভাগের সচিব কিরণ গিট। তিনি বিলোনিয়া শহর ও আশেপাশের সীমান্ত এলাকাগুলো ঘুরে দেখেন, স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বেলোনিয়া পৌরসভার চেয়ারম্যানও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। পরিদর্শনের পর কিরণ গিট্টে জানান, দক্ষিণ ত্রিপুরার সদস্য বেলোনিয়া এবং আশেপাশের গ্রামগুলোকে সুরক্ষা দিতে ভারত সরকার নিজেও বাঁধ নির্মাণ এবং অন্যান্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বলেন, চলতি বছরের জুন মাসের মধ্যেই মেরামত ও নির্মাণের সব কাজ শেষ হবে। কাজ চলবে 24 ঘন্টা ধরে। তিনি আরো জানান, দক্ষিণ ত্রিপুরা জেলার কাজের পরিমাণ অনেক বেশি হওয়ায় অতিরিক্ত 5 জন প্রকৌশলী সেখানে নিয়োগ দেওয়া হবে। 2024 সালের আগস্টে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মুহুরী নদীর পাড় ঘেঁষে নির্মিত বহু বাঁধ ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। সরকার ইতোমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় 43টি ক্ষতিগ্রস্ত স্থান চিহ্নিত করেছে, যার মধ্যে দক্ষিণ ত্রিপুরাও রয়েছে। এই প্রকল্পের সঙ্গে জড়িত কাজ খুব শীঘ্রই শুরু হবে বলে জানান গিট্টে। পরিদর্শনের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এনডিটিভি বলেছে, দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়া শহরের বিপরীতে বাংলাদেশের নির্মিত নতুন বৃহৎ বাঁধটি নিয়ে ভারতীয় সীমান্তবাসীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের আশঙ্কা, বর্ষা মৌসুমে নদীর পানি বাড়লে এই বাঁধ ভারতের অভ্যন্তরীণ গ্রামগুলোতে জলাবদ্ধতা বা বন্যার সৃষ্টি করতে পারে।